বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। চট্টগ্রাম পলিটেকনিক আয়োজিত এই অনলাইন লাইভ ক্লাস তোমাদের একটি ভার্চুয়াল শিক্ষা মাধ্যম। এই মাধ্যমে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। মিড পরীক্ষার রুটিন তোমরা হয়তো সময়কাল তোমরা নিশ্চয়ই জানো। যথারীতি বোর্ড থেকে যেই নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা মতেই অনুষ্ঠিত হবে। তোমরা আশা করি শুনতে পাচ্ছ। শব্দ শোনা যাচ্ছে কিনা, কোনো অস্পষ্টতা আছে কিনা একটু ইয়েস বা নো লিখে জানাবে। শুভ সকাল। আজ 26শে আগস্ট 2021 খ্রিস্টাব্দ। আজকের আলোচনার বিষয় সার্ভেইং 3, বিষয় কোড 66452। যথারীতি আজ বৃহস্পতিবার 10:45 থেকে তোমাদের সাথে আমার ক্লাস। আজ আমরা আগের অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। এটি তোমাদের সাথে আমার ষষ্ঠ ক্লাস। আমরা এর আগের কিছু আলোচনা করি। এ বি একটা সমস্যা দিয়ে শুরু করি। এ বি ও বিসি বাহুর বেয়ারিং যথাক্রমে, এখানে তোমরা নামটা দেখবে এ বি এবং বিসি সিকোয়েন্স। এ বি এবং এর পরেরটা শুরু হয়েছে কিন্তু বিসি বাহুর বেয়ারিং যথাক্রমে 170 ডিগ্রি এবং 130 ডিগ্রি হলে উক্ত মোড়ে, অর্থাৎ এই দুইটা রেখা বোঝা যাচ্ছে যেহেতু বি কমন, বি বিন্দুতে পরস্পর ছেদ করে। উক্ত মোড়ে বর্ধিত জ্যা থেকে জ্যা হতে 30 মিটার পর পর খুঁটি বসিয়ে একটি 6 ডিগ্রি বৃত্তাকার বাঁক স্থাপন করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি নির্ণয় করো। ছেদবিন্দুর চেইনেস অর্থাৎ বি বিন্দুর চেইনেস, এখানে বি যেহেতু কমন বোঝা যাচ্ছে যে দুইটা রেখা বি বিন্দুতে ছেদ করে। ছেদবিন্দুর চেইনেস 1800 মিটার। এখন এ বি ও বিসি বাহুর বেয়ারিং যথাক্রমে 170 ডিগ্রি এবং 130 ডিগ্রি বলছে। তাহলে দেখো জিনিসটা কেমন। এই হচ্ছে যে কোনো বেয়ারিং আঁকতে গেলে তুমি এরকম একটা কোয়াড্রেন্ট আঁকবা। এটা হচ্ছে উত্তর, হ্যাঁ, এদিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, ডান দিকে পূর্ব, এদিকে পশ্চিম। এটা হচ্ছে কমন। 100 এ বি রেখার বেয়ারিং 170 ডিগ্রি, অর্থাৎ এখানে 90, এখানে 180, তাহলে 170 যেহেতু, তাহলে 180 থেকে কিছুটা কম। তাহলে এই হচ্ছে এ বি রেখার বেয়ারিং এ বি। এরপর বিসি রেখার বেয়ারিং 130 ডিগ্রি। আমি যদি এখানে বি বিন্দুর শুরু করি, বিসি শুরু করি, এখানে আর একটা কোয়াড্রেন্ট আঁকবো 130 ডিগ্রি। তাহলে 130 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখান থেকে একটু বেশি হবে। এই হচ্ছে 130 ডিগ্রি। এই হচ্ছে সি রেখা, বিসি রেখা, এইটা বিসি রেখা, এইটা এ বি রেখা। এই হচ্ছে প্রতিসরণ কোণ, এই কোণটা প্রতিসরণ কোণ। তো প্রতিসরণ কোণ যখন এইভাবে নাম থাকবে এ বি বিসি, এইভাবে যখন নাম থাকবে তখন খুব সহজ। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলেই প্রতিসরণ কোণ পাওয়া যাবে। অর্থাৎ
40 ডিগ্রি। আর ফিজিক্যালি দেখো এইটা হচ্ছে 170 ডিগ্রি এ বি রেখার বেয়ারিং, আর বিসি রেখার বেয়ারিং হচ্ছে এইটা 130 ডিগ্রি। তাহলে 170 থেকে 130 বিয়োগ করলে যেটা থাকবে সেটা হচ্ছে 40 ডিগ্রি। এই হচ্ছে প্রতিসরণ কোণ। সাউন্ডের সমস্যা হচ্ছে। হ্যাঁ, একজন বলছো সাউন্ড সমস্যা হচ্ছে, দেখি একটু সাউন্ডটা। এক মিনিট। হ্যাঁ, এখন সাউন্ড পরিষ্কার হচ্ছে কিনা একটু জানাবে। হ্যাঁ, এ বি এবং বিসি বাহুর বেয়ারিং বের করতে হলে যদি এটা ক্লিয়ার হয়, এ বি এবং বিসি সিকোয়েন্স যদি ঠিক থাকে, অর্থাৎ এটা হচ্ছে বি বিন্দুটা হচ্ছে এদের ছেদবিন্দু, তাহলে এই দুইটার নাম পাশাপাশি থাকতে হবে। তাইলেই বোঝা যাবে যে এ বি এবং বিসি পরস্পর বি বিন্দুতে ছেদ করে। তাহলে এই 40 ডিগ্রি প্রতিসরণ কোণ পাওয়া যাবে। আবার যদি নামটা এরকম না হয়ে 2013-তে সম্ভবত এই ধরনের একটা নাম দিয়ে আসছে পরীক্ষায়, এ বি এবং সিবি বাহুর দৈর্ঘ্য। দেখো এখানে বির নামটা পড়ে, এখানেও বিটা পড়ে, অর্থাৎ নাম যখন পরে আসবে তাহলে সিবি বাহু হচ্ছে, তাহলে সি থেকে শুরু হবে বি এর দিকে, এবং সিবি বাহুর বেয়ারিং হচ্ছে 130 ডিগ্রি। তাহলে সিবি বাহু হচ্ছে এটা, সি আর বি 130 ডিগ্রি। আর এ বি বাহুর বেয়ারিং এ থেকে শুরু হবে 110 ডিগ্রি, মনে করো এটা 110 ডিগ্রি এ এবং বি, এ হচ্ছে 110 ডিগ্রি, আর এটা হচ্ছে 130 ডিগ্রি। তো এখানে বি বিন্দুর সাথে বি বিন্দু মিলবে, তো সুতরাং এখানে তোমার এটার নাম চেঞ্জ করতে হবে, সিবি রেখার বেয়ারিং বের করতে হবে। তাহলে এ বিসি রেখার বেয়ারিং বের করতে হবে, এখানে সিবি রেখা আছে, এটাকে বিসি রেখার বেয়ারিং বের করতে হবে। তাহলে বিসি রেখার বেয়ারিং কি হবে, আমরা সার্ভেইং 1-এই পড়েছিলাম যে ব্যাক বেয়ারিং বের করতে হলে 180 প্লাস মাইনাস করতে হয়। তাহলে 130 প্লাস মাইনাস 180, তাইলে বিসি রেখার ব্যাক বেয়ারিং বা সিবি রেখার ব্যাক বেয়ারিং অর্থাৎ বিসি রেখার বেয়ারিং পাওয়া যাবে। তাহলে কত আসবে, 310 ডিগ্রি। এখানে মাইনাস করা যাবে না, যেহেতু মাইনাস করলে বিয়োগ নেগেটিভ চলে আসবে। তাহলে মানটা হতে হবে পজিটিভ, অর্থাৎ 0 থেকে 360-এর ভিতরে। তাহলে 310 ডিগ্রি। তাহলে বিসি রেখার বেয়ারিং হচ্ছে 310 ডিগ্রি। তাহলে এখন এখানে তুমি বিসি রেখার বি বিন্দুতে বিসি রেখার 310 মানে এতটুকু 270, 270, আর এর থেকে আর একটু বেশি যাবে, আর 40 ডিগ্রি এরকম হবে, 40, 90, 20। এই কোণটা হবে হচ্ছে ছেদ কোণ, আর প্রতিসরণ কোণ হবে 310 বিয়োগ, যেহেতু তুমি নাম এখন এ বি এবং বিসি হয়ে গেছে, 310 মাইনাস 130, এই 110, 310 মাইনাস 110, তাহলে এই প্রতিসরণ কোণ হবে হচ্ছে এইটা 200 ডিগ্রি। এইটা হচ্ছে প্রতিসরণ কোণ।
যাই হোক, এখন কি শব্দ স্পষ্ট হচ্ছে একটু জানাবে। প্রতিসরণ কোণ বের করব, যেখানে 100 বিসি রেখা এবি রেখার দেওয়া আছে 170 ডিগ্রি এবং বিসি রেখার দেওয়া আছে 130 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে পাওয়া যাবে 40 ডিগ্রি। এটাই হচ্ছে প্রতিসরণ কোণ, অর্থাৎ বি বিন্দুতে আমরা যেভাবে প্রবলেম করি এই আর এরকম যদি হয় তাহলে প্রতিসরণ কোণ এটা হচ্ছে 40 ডিগ্রি। বড় হয়ে গেছে অ্যাঙ্গেলটা, তাহলে এবি এদিকে সি, এই হচ্ছে প্রতিসরণ কোণ 40 ডিগ্রি। তাহলে বাঁকের ব্যাসার্ধ আর রেডিয়াস সমান, আবার এটা বন্ধ করে কেন, বাঁকের ব্যাসার্ধ আর সমান 1718.9 ডিভাইড বাই 6 ডি দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত পাওয়া যাবে, 286.5 মিটার। তাহলে এটা হচ্ছে রেডিয়াস। আমরা জানি যে যেহেতু এখানে শিকলের দৈর্ঘ্য কত বলা ছিল, 30 যদি হয় তাইলে 1718, 20 যদি বলে তাহলে 1146। এটা মুখস্থ রাখতে পারো বা যেই সূত্র শেখানো হয়েছিল সেই সূত্র দিয়ে বের করতে পারো। তাহলে এখান থেকে রেডিয়াস পাওয়া গেল 286। তাহলে ট্যানজেন্ট বা স্পর্শক দৈর্ঘ্য আর tan 5/2, তাহলে আর হচ্ছে এটা 5/2। তোমরা সবসময় 5/2 এর মান আগে আলাদা করে বের করে রাখবা। 5/2 20 ডিগ্রি, না হলে সমস্যা হয়ে যায়। পরীক্ষায় দেখা যায় যে তোমরা লিখতে সময় এইভাবে লেখো tan 40 ডিভাইডেড বাই 2। এটা কিন্তু tan 40-কে 2 দিয়ে ভাগ করা হয়, কিন্তু সেটা না। তোমার জিনিসটা হচ্ছে tan 5/2, tan 20 ডিগ্রি। তো পরীক্ষায় দেখা যায় ওই তাড়াহুড়া করতে গিয়ে এই ভুলটা হয় তোমাদের। যাই হোক, এখন এটা পাওয়া যাচ্ছে 104.28 মিটার। এটা কি স্পর্শক দৈর্ঘ্য, অর্থাৎ এই এ বিন্দু ছেদ বিন্দু বাঁক বিন্দু থেকে, এখান থেকে বাঁক শুরু হয়ে এখানে যাবে, তাহলে বাঁক বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব, ছেদ বিন্দু থেকে বাঁক বিন্দুর দূরত্ব ট্যানজেন্ট টি, এটা হচ্ছে বি। লেংথ অফ কার্ভ, বাঁকের দৈর্ঘ্য পাই আর 5/180 ডিগ্রি। তাহলে পাই আর ফাই এখানে 40 ডিগ্রি আর হচ্ছে 180 ডিগ্রি। এগুলি সবই আমরা আগে বের করছি বা দেওয়া আছে, সেই হিসাবে আসলো। এখানে খেয়াল করবে যদি সামান্য একটু সেন্টিমিটার 2-1 সেন্টিমিটার কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে রাউন্ড ফিগারে নিয়ে আসবে। কিন্তু আবার যদি 201 হয় বা 200.95 এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে 200 রাউন্ড ফিগারে নেওয়ার দরকার নেই। তবে 200-র খুব কাছাকাছি হলে একটা রাউন্ড ফিগারে নিয়ে আসবে, এটা তোমার সুবিধা হবে। এটাকে ভুল ধরা যাবে না, যেহেতু বাঁকের বিষয়, বাঁক অনেক বড়। চেইনেজ অফ ফার্স্ট ট্যানজেন্ট, প্রথম ট্যানজেন্টের চেইনেজ, অর্থাৎ এই বিন্দুর চেইনেজটা কত হবে। আমরা এই বিন্দুর চেইনেজ জানি, বি বিন্দুর চেইনেজ জানি। বি বিন্দুর চেইনেজ বলা ছিল 1800 মিটার। তাহলে বি বিন্দুর চেইনেজ থেকে যদি আমি টি বিয়োগ করি, এখন বিয়োগ করব কেন, যেহেতু আমার বাঁকের চেইনেজ কাউন্টিং শুরু হয় এদিক থেকে, চেইনেজটা এদিক থেকে কাউন্টিং শুরু হয়, হিসাব করা শুরু হয়, সেই জন্য উল্টা দিকে আসতে হবে। যেহেতু এই পর্যন্ত চলে গেছে 1800, কিন্তু আমি এই বিন্দু ক্রস করে চলে গেছি, সুতরাং এই বিন্দুতে আমাকে ফিরে আসতে হবে।
জন্য বিয়োগ। তাহলে আমাদের চেঞ্জেসটা পাওয়া যাবে 104 বিয়োগ করলে কত আসে 1695.72 মিটার। এটা পাওয়া যাবে। এখন এটাকে যেহেতু আমার খুঁটির ব্যবধান 30 মিটার করে, তাহলে 30 দিয়ে ভাগ করো। ভাগ করলে দেখবা যে ক্যালকুলেটারে 56 দশমিক কিছু আসবে। 56 দশমিক যেটা আসবে, সেই 56 গুণন 30 করলে 56 গুণন 30, এটা করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের পূর্ণ খুঁটি। অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে 56 নম্বর খুঁটি। এই পর্যন্ত 56 নম্বর খুঁটি হবে। 57 নম্বর খুঁটি আমার বাঁকের ভিতরে, 57 নম্বর খুঁটি বাঁকের ভিতরে, এবং 57 থেকে শুরু করে বাঁকের ভিতরে চলতে থাকবে। তাইলে দেখো এ বিন্দুর আগে, অর্থাৎ প্রথম বাঁক বিন্দু থেকে 56 নম্বর খুঁটি পর্যন্ত দূরত্ব হচ্ছে 15 মিটার। যেহেতু এই বিন্দুর চেইনেস বের করছি আমরা, এটা এই 56 এই পর্যন্ত হচ্ছে 30 × 56, আর বাকি 15.72 হচ্ছে 56 নম্বর খুঁটি থেকে বাঁকের শুরু পর্যন্ত। তাহলে বাঁকের শুরু পর্যন্ত থেকে 57 নম্বর খুঁটি পর্যন্ত দূরত্ব, এইটা হচ্ছে আমাদের প্রথম উপজেয়া। তাহলে এই প্রথম উপজেয়া হবে হচ্ছে 56 নম্বর খুঁটি থেকে 57 নম্বর খুঁটির ব্যবধান হচ্ছে 30 মিটার। এখানে দেখো এইখানে হচ্ছে 56 নম্বর খুঁটি, এটা এ বিন্দু, বাঁকের শুরু। এইখানে হচ্ছে 57 নম্বর খুঁটি। এরপরে ভিতরে গিয়ে 58, 59, 60 এইভাবে চলে গেছে। তাহলে এই পর্যন্ত এই 56 নম্বর খুঁটি থেকে এই পর্যন্ত আছে হচ্ছে 15.72। তাহলে বাকি অংশটা এটা হচ্ছে C1। তাহলে বাকিটা হবে হচ্ছে, যেহেতু 56 থেকে 57 পর্যন্ত দূরত্ব হচ্ছে 30 মিটার, এখান থেকে বাঁকের বাহিরের অংশটা খুঁটি পর্যন্ত, বাঁকের বাহিরের দূরত্বটা 14.28। এটা হচ্ছে 14.28, এটা পাওয়া যাবে। এটা হচ্ছে প্রথম উপজেয়া। আর এ থেকে শেষ পর্যন্ত সি পর্যন্ত বাঁকের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। তাহলে 200 মিটার থেকে যদি আমি 14 বিয়োগ করে দিই, এইটা বিয়োগ করে দিই, তাহলে অবশিষ্ট যেইটুকু থাকবে, এই অবশিষ্টটা প্রথম খুঁটি থেকে, বাঁকের ভিতরের প্রথম খুঁটি থেকে শেষ খুঁটি পর্যন্ত দূরত্ব হচ্ছে 185.72 মিটার। তাহলে এর ভিতরে পূর্ণ খুঁটি কটা আছে, অর্থাৎ 30 মিটারে খুঁটি হবে। এটাকে 30 দিয়ে ভাগ করলে 6 পূর্ণ সংখ্যা আসবে, 6 3 6 18, 180। আর বাকি থাকতেছে 5.72। এই 5.72 হচ্ছে শেষ উপজেয়া। তাহলে এখানে ভিতরে 6টা পূর্ণ খুঁটি আছে। এখানে ভিতরে আমার পূর্ণ খুঁটি বা পূর্ণ শিকল 6টা থাকবে, অর্থাৎ C2, C3, C4, C5, C6 এবং C7। এই হচ্ছে 6টা 180 মিটার ভিতরে থাকবে। তাহলে আর শেষ উপজেয়া হচ্ছে C8, 5.72। হ্যাঁ, গুগল ক্লাসরুমের বিষয়টা আমি পরে ঠিক করে দিব। তোমরা এখন ক্লাস ফলো করো। এখন পরবর্তীতে আসো, আমাদের যেই মেইন জিনিসটা বের করতে হবে, অফসেট। অফসেট C1 সূত্র কি ছিল? ON সমান n-তম অফসেট ইকুয়াল টু n-তম জ্যা, CN হচ্ছে n-তম জ্যা ডিভাইডেড বাই 2r ইন্টু n-তম জ্যার আগের জ্যা CN-1 প্লাস CN।
C1 হচ্ছে প্রথম উপজেয়া কত ছিল 14.28, তাহলে অফসেট হবে হচ্ছে O1 সমান C1 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2R। এখানে তুমি সূত্রে যদি বসাও, এখানে যদি সে আগের মতো গত ক্লাসে হয়তো এখানে এরকম একটা অঙ্ক করাইছিলাম, 14.28 ডিভাইডেড বাই 2R যা আছে 2R লিখি, 14.28। এখান থেকে কি আসতেছে 14.28 স্কোয়ার ডিভাইডেড বাই 2R, সেই জন্য এটা সরাসরি এটাই লেখা হয়েছে 14.28। সবসময় এটাই লিখতে পারো, C1 এর সময় হবে এটা C1 স্কোয়ার বাই 2R, আর মাঝখানে 3 নম্বরের সময় আসবে হচ্ছে C স্কোয়ার বাই R। এটার সাথে এটার পার্থক্য, এখানে উপরেটা 2R, এখানে হচ্ছে R। তাহলে এখানে আসলো 0.36, এটা অফসেটের মান। তাহলে আমরা বাঁক স্থাপন করতে গেলে কি করতে হবে, এটা হচ্ছে প্রথম বাঁক বিন্দু T1 বা A যাই বলি, A বললে A, এইখান থেকে C1 এর সমান অর্থাৎ 14 ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, C1 এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এরপর এই বিন্দুকে কেন্দ্র করে, এটাকে এ না বলে আমরা এখানে এ বলছিলাম, প্রমাণ করার সময় এটাকে এ বলছিলাম। এখন এই বিন্দুকে কেন্দ্র করে O1 এর সমান ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ এই 0.3 ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি, এটা A1 বিন্দুতে ছেদ করে। এখন T1 A1 যোগ করি, বর্ধিত করি, এইটা প্রথম বিন্দু পাওয়া গেল। তাহলে এই T1 A1 এই দুইটা বিন্দু দিয়ে যাবে, আরও যাবে। এখন আসো C3, যখন দ্বিতীয়টা C2 সমান 30 মিটার, দ্বিতীয় অফসেটটার মান কি হবে, এখানে দ্বিতীয় অফসেটটার আগে আর একটা এটার সময় কিন্তু এর আগে উপজেয়া ছিল না, যার জন্য 0 হচ্ছে, কিন্তু এখানে দ্বিতীয়টার আগে প্রথম উপজেয়া আছে। এখানে C1 প্লাস C2 দ্বিতীয়টার সময় এইটা আসবে, আর এখানে আছে C2, এই হচ্ছে সূত্র ডিভাইডেড বাই 2R। তাহলে এই মানটা এখানে পুট করলে তোমার অফসেটের মান হচ্ছে 2.32। এখন A1 বিন্দুকে কেন্দ্র করে এই 30 মিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, আর 2.32 ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবো। এখন এই দুইটা ছেদ করবো এবং বর্ধিত করবো, সংযোগ করে বর্ধিত করবো। এইভাবে আবার এই বিন্দুকে কেন্দ্র করে এরপরে C3 যখন 30 মিটার, এখান থেকে অফসেট বের করলাম, O3। এখন O3 থেকে শুরু করে O8 O7 পর্যন্ত একই মান আসবে, এখানে 3.12। যেহেতু এর পরে সবগুলি পরপর দুইটি যা 30 মিটার করে আছে, এরকম যেহেতু 6টা আছে, তাহলে এখানে আমার 5টা মান আসবে একই, 5, 6, 7, 8, মোট 8টা। এখানে হবে মোট 5টা, মোট তো আমার 8টার ভিতরে প্রথমটা দ্বিতীয়টা আর শেষেরটা হচ্ছে ভিন্ন মান, আর বাকি ভিতরে সবগুলি একই মান। তাহলে যতগুলি আমার অফসেট হবে, অর্থাৎ জ্যা উপজ্যা যতগুলি হবে, আমার C8 পর্যন্ত ছিল, তাহলে C8 এর থেকে 3 বিয়োগ করলে আসবে হচ্ছে C5টা, এই 5টা হবে একই মান, আর বাকি 3টা ভিন্ন মান আসবে। তাহলে প্রথমটা এটা আসলো, দ্বিতীয়টা এটা আসলো, আর তৃতীয় থেকে শুরু করে সপ্তম পর্যন্ত এই একই মান থাকবে, যেহেতু ভিতরের সবগুলি সি এর মান জে এর মান সমান, শিকল দৈর্ঘ্য সমান। এরপর C8 শেষেরটা হচ্ছে 5.72 মিটার, আর 5.72 হচ্ছে CN, আর CN-1 হচ্ছে, অর্থাৎ এর আগের জ্যা হচ্ছে 30, যার জন্য এটা আগেরটার মতো হচ্ছে না, এটা ভিন্ন মান আসতেছে, অর্থাৎ 0.3536 মিটার।
এখন এই সবগুলি বিন্দু দিয়ে সংযোগকারী একটা বৃত্ত আঁকলে সেটাই হচ্ছে বর্ধিত জ্যা থেকে অফসেট পদ্ধতিতে বাঁক স্থাপন। (130° ছেদকোণে মিলিত দুইটি সরল রেখার স্পর্শক দৈর্ঘ্য, এখানে স্পর্শক দৈর্ঘ্য সরাসরি দেয়া আছে 8tan5/2 93.26 মিটার, এবং রাস্তা দুটির সংযোগকারী বাঁকের ব্যাসার্ধ দেয়া আছে 200 মিটার হলে বাঁকটি স্থাপনের জন্য স্পর্শককে 20 মিটার পর পর কেন্দ্রমুখী অফসেট ও লম্ব অফসেট নির্ণয় করো। কেন্দ্রমুখী অফসেট এবং লম্ব অফসেট। কেন্দ্রমুখী অফসেট পদ্ধতি কোনটা ছিল? এই হচ্ছে স্পর্শক, এই ছেদবিন্দু বা এই বাঁকের বিন্দু অর্থাৎ প্রথম স্পর্শক বিন্দু, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর, যেটা আমরা এক্স, এটা হচ্ছে লম্ব অফসেট যদি লম্ব হয়, অর্থাৎ খটা লম্ব অফসেট এটা। আর কেন্দ্রমুখী অফসেট হচ্ছে এখান থেকে এক্স দূরত্ব থেকে কেন্দ্র বরাবর যে অফসেট, এখান থেকে কেন্দ্র বরাবর যে অফসেট, এটা হচ্ছে কেন্দ্রমুখী অফসেট। তাহলে এই বিন্দুগুলি দিয়ে সংযোগকারী রেখা, তাহলে প্রথমে হচ্ছে কেন্দ্র বর্ধিত অফসেট পদ্ধতিতে। এগুলি যেহেতু রৈখিক পদ্ধতির বাঁক স্থাপন, এখানে কোণের তেমন ব্যবহার নাই। স্পর্শক থেকে তির্যক অফসেট, তাহলে এখানে দেয়া আছে আর সমান দেয়া আছে 200 মিটার, আর 20 মিটার, 20, 40 এক্স এর দূরত্ব, প্রথম দূরত্ব 20, তারপরে 40, এইভাবে সবশেষ হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে 93.26 মিটার, অর্থাৎ এটা T1 বিন্দু। এখানে এক্স এর মান 20, 40, 60, 80, আর এরপরে হচ্ছে 93, এটা সব শেষ হচ্ছে 93 পর্যন্ত, অর্থাৎ এটা যদি বি হয় তাহলে এই পর্যন্ত 93। আর এখান থেকে তির্যক অফসেট, যেহেতু এখান থেকে কেন্দ্র পর্যন্ত চলে যাবে, এখান থেকে কেন্দ্র পর্যন্ত রেখাগুলি কেন্দ্র পর্যন্ত হচ্ছে না, মানে এইভাবে কেন্দ্র পর্যন্ত যাবে। এখন আমাদের এই অফসেটগুলির মান বের করতে হবে। এই অফসেটগুলির মান কত, যে বিন্দু দিয়ে এই বৃত্তটা যাবে, সেটা সূত্র হচ্ছে √r² প্লাস, এটা সূত্র হচ্ছে √r² প্লাস x² মাইনাস r। তাহলে r এর মান দেওয়া আছে, x এর মান হচ্ছে এই অফসেটগুলির মান। এই মানগুলি আমরা যদি এখানে পুট করি, তাহলে প্রথমটা আসবে, প্রথম অফসেটের জন্য, অর্থাৎ x এর মান যদি 20 হয়, এখানে যদি 20 বসাই, তাহলে এখানে যদি শুধু 20 বসাই দিই, তাহলে আসবে 1, অফসেটের মান হবে 1। এরপরে 40 বসালে 3.96, 60 বসালে এটা, 80 বসালে এটা, আর 93 বসালে এটা। এটাকে তুমি চেক করার জন্য ভার্সাইনের যে বাঁকের গভীরতার যে সূত্র ছিল সেটা দিয়ে চেক করতে পারো। সেটার মান হচ্ছে কি r ইন্টু 1 মাইনাস cos π/2 sec π/2 মাইনাস 1 হচ্ছে sec π/2 মাইনাস 1। এটা দিয়ে বের করে দেখতে পারো, এটা হবে সেক হচ্ছে 1/cos
cos 1 by cos phi by 2, এখানে 1 by cos phi by 2 minus 1 into 200 করলে এইটা চেক করে দেখবে যে এটা সমান আসে কিনা। এটাই হচ্ছে আমরা যেই বলছিলাম যে যাচাই করতে হবে, সেই যাচাই হচ্ছে এটা। আমরা যেহেতু কৌণিক পদ্ধতি, এখানে তোমার কোণ বের করা আর একটা তথ্য দিয়ে দিয়েছে 130 ডিগ্রি, সেখান থেকে তুমি প্রতিসরণ কোণ বের করে এটা যাচাই করে দেখতে পারবে। তাহলে দেখা যাবে যে এই বাঁকের গভীরতা এই sec phi r ইন্টু sec phi by 2 minus 1 এইভাবে আসবে। এরপরে অংশে আসি। আর স্পর্শক থেকে লম্ব অফসেটের সূত্র হচ্ছে r মাইনাস রুট ওভার, এখানে দেখো এই তির্যকের সময় আর পিছনে, আর সূত্র এখানে ভিতরে প্লাস, আর এখানে আর সামনে, সূত্র এখানে ভিতরে মাইনাস। এখন আমরা খতে আসি, স্পর্শক থেকে লম্ব অফসেট। এখানে দীর্ঘজ্যা আর সমান এল সমান। এখন দীর্ঘজ্যাটা কেন বের করছি এটা একটু পরে বলি, আগে দেখি দীর্ঘজ্যাটা এল সমান 2r sin phi by 2। এখান থেকে দীর্ঘজ্যার মান পাওয়া যাচ্ছে 169.05। আমরা এখন খ অংশটা করতেছি, লম্ব অফসেট। তাহলে দীর্ঘজ্যার মান পাওয়া গেল। দীর্ঘজ্যা কোনটা? বাঁকের শুরু বিন্দু থেকে শেষ পর্যন্ত যে সরল রেখা, সেটা হচ্ছে দীর্ঘজ্যা। দীর্ঘজ্যার অর্ধেক হচ্ছে l/2, অর্থাৎ 169.05কে হাফ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 84.52। এখন আগের মতো আমরা এই সূত্রে যদি মান পুট করি, আর এর মান 200, রুট ওভার মাইনাস রুট ওভার 200 স্কোয়ার মাইনাস, একবার বসাবো 20 বসাইলে আসবে এটা 1.0301। এরপরে 40 বসাবো, তখন আসবে 4.04। তোমরা এরকম চার্ট করে করলে কম লিখতে হবে এবং জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা, মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে না। ভুল না, মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে না। বারবার লিখতে হবে না একই জিনিস। চার্টে একটা সুবিধা যে কম লিখে জিনিসটা স্পষ্টভাবে উপস্থাপন করা যায়। এইভাবে এক্স এর মান 60, 80 এরকম বসাবো। এখন এক্স এর মান যদি আমি 93.26 বসাই তাহলে কি হয়? এক্স এর মান যদি আমি এইটা বসাই, তাহলে দেখো আমরা করতেছি হচ্ছে এই বিন্দু থেকে যাচ্ছি, এরকম লম্ব টানতেছি, 93-তে গিয়েও একটা লম্ব টানলাম, এরকম চলে গেল। আবার ওই পাশেও যদি আমি এটা 93 শেষ পর্যন্ত গিয়ে এটা আসলে এটাও যদি 93 হয়, এই পর্যন্ত মনে করো 93, আবার বাঁক এদিকে চলে গেছে, এরকম 20 মিটার পর পর লম্ব টানি। আবার এই পাশ থেকেও যদি 20 মিটার পর পর লম্ব টানি, দুই দিক থেকেই তো আঁকতে হবে বাঁক। যখন 93-তে আসবে তখন দেখা যাবে যে এগুলি বাহিরে চলে যাবে, এই পাশটাও এরকম বাহিরে চলে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা বিন্দু থাকবে যেখানে উভয় পাশ থেকে একটা বিন্দু পর্যন্ত আসলে এই বিন্দু আর এই বিন্দু এটা সর্বোচ্চ বিন্দু হবে। অর্থাৎ আমি এই পাশ এর পরে আর যাব না, এরপরে যদি যাই আমার বাঁকের ওই পাশের অংশে অফসেট চলে যাবে, এটা একটু ভিতরে যাবে, তাহলে এই পাশে চলে। আমি যদি বাঁক অর্ধেক করি, অর্থাৎ এই পাশের অফসেট যেন এই পাশেই থাকে আর এই পাশের অফসেট যেন এই পাশে থাকে, সেই জন্য আমার সর্বোচ্চ l/2 পর্যন্ত দূরত্ব যদি আমি অফসেট নেই,
L/2 বের করে সেই L/2 পর্যন্ত অর্থাৎ এই 84.52 পর্যন্ত যদি অফসেট নেই তাহলে দেখা যাবে যে বাঁকের শীর্ষবিন্দু পর্যন্ত থাকবে। এরপরে নিলে এটা বাঁকের অন্য অংশে চলে যাবে, এটা অন্য অংশে চলে যাবে। অনুরূপভাবে এই পাশ থেকেও 84.85 পর্যন্ত শীর্ষবিন্দুতে থাকবে, এরপরে অন্য দিকে চলে যাবে। সুতরাং এই সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম এক্স এর মান হবে হচ্ছে লম্ব অফসেট পদ্ধতিতে ম্যাক্সিমাম মান হচ্ছে L/2। সেই জন্য তোমাকে এখানে L/2 বের করে নিতে হবে। অর্থাৎ এটা যদি বাঁক হয়, এটা যদি বাঁকের শীর্ষবিন্দু হয়, তাহলে এই বিন্দুটাই হচ্ছে এই হচ্ছে আমার L/2। L/2 এর পরে গেলেই তুমি দেখো বাঁকের অন্য অংশে চলে যাবে, এই পাশ থেকেও অন্য অংশে চলে যাবে। সেই জন্য আমরা এই বিন্দু পর্যন্ত বের করে নেব। তো সেই জন্য আমি এই 93.26 দিয়ে বের করলে এটা আসবে 23.07, যেটা বাঁকের অন্য অংশে অপর অংশে চলে যাবে। সেই জন্য এটা দিয়ে বের করলে 84 L/2 দিয়ে বের করলে 18.74 পর্যন্ত হবে এবং এটা বাঁকের শীর্ষবিন্দু। এই তির্যক পদ্ধতিতে আমাদের টার্গেট করতে হবে। এটা আঁকানোর জন্য আমাকে কি করতে হবে, কাজ করার সময় এই বিন্দুতে একটা রেঞ্জে যেহেতু আমার এক্স অফসেট এক্স দূরত্ব আমরা যে 20-40 নিলাম সেগুলি হচ্ছে এক্স এর মান। আমি যদি 40 হয় তাহলে এখানে 40, এখানে একটা রেঞ্জিং রড লাগাবো আর এই বাঁকের কেন্দ্রে আর একটা রেঞ্জিং রড থাকবে। এখন অফসেটের সমান দূরত্ব এখান থেকে অফসেটের সমান দূরত্ব, এখন এই দিক থেকে আমি তাকাবো রেঞ্জিং, বা আমরা সার্ভিং শিকল জরিপের সময় পড়েছিলাম যে কিভাবে একই রেখায় শিকলকে একই রেখায় রাখার জন্য রেঞ্জিং করা হয়। শেষ এই মাথায় দুইটা শিকল রেখে দুইটা রেঞ্জিং রড রেখে মাঝখানের রেঞ্জিং রডটাকে ঠিক একই রেখায় আনার জন্য এই পাশ থেকে তাকাতে হয়, এই পাশ থেকে তাকাইয়ে ডানে বামে করে মাঝখানের রডটাকে একই রেখায় আনা হয়। অর্থাৎ আমি যে টপ ভিউ থেকে দেখি এইখানে একটা রেঞ্জিং রড, এখানে একটা রেঞ্জিং রড, তাকাতে হবে এইখানের বাহির থেকে। এই রেঞ্জিং রডটাকে ডানে বামে নির্দেশ দিয়ে এই একই রেখায় নিয়ে আসতে হবে, তাইলে এই তিনটা রেঞ্জিং রড একই রেখায় থাকবে। ঠিক একই পদ্ধতিতে এই বিন্দুতে আর এই বৃত্তের কেন্দ্রে দুইটা রেঞ্জিং রড আগে ফিক্সডভাবে পুঁতে রাখতে হবে। এই দুইটা রেঞ্জিং রড প্রথমে পুঁতে রাখতে হবে, এরপর এইখানে আর একটা রেঞ্জিং রড এইখানে ডানে বামে গিয়ে মুভ করে নির্দেশ দিতে হবে ডানে বামে। এরপর এই যখন এই বিন্দুতে চলে আসবে, এখন এই বরাবর সুতা ধরে, কারণ তোমার পি থেকে ও পর্যন্ত এত লম্বা সুতা ধরা সম্ভব না, কারণ এখানে আছে তোমার 200 মিটার, 200 মিটার মানে 600 ফিট। তো 600 ফিট ফিতা পাওয়া যাবে না বা সুতাও পাওয়া যাবে না। সেই জন্য তোমাকে ছোট ছোট অফসেটের জন্য ছোট ছোট দৈর্ঘ্যে কাজ করতে হবে, কিন্তু কাজ করতে হবে টেকনিক দিয়ে। তাহলে এই পর্যন্ত তুমি ফিতা দিয়ে মেপে নিবা অফসেট। 40-এর জন্য অফসেট যা আসবে এইটা, আবার 20-এর জন্য যখন হবে তখনও ঠিক একইভাবে এখানে একটা রেঞ্জিং রড দিবা, আর এই রেঞ্জিং রডটা তো ফিক্স থাকবে, আর এই অফসেটের সমান দূরত্ব সোজা করার জন্য এখানে আর একটা রেঞ্জিং রড দিয়ে সোজা করবা, তাহলে এই রেখাটা পেয়ে যাবা। এই রেখা থেকে অফসেটের সমান এই অংশটা কেটে নিবা, এইভাবে করতে হবে। আর মধ্যবিন্দুটা এখানে যেহেতু তির্যক পদ্ধতিতে বাঁক স্থাপন, এখানে সরাসরি শীর্ষ ছেদবিন্দু থেকে অফসেট পাওয়া যাবে। এগুলি কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল আছে, এগুলি প্র্যাকটিক্যাল করতে হবে। এখানে যদি বুঝে নাও তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল একই, এখানে যা বললাম সেইভাবেই প্র্যাকটিক্যাল করতে হবে।
আর লম্ব অফসেট পদ্ধতিতে এইখানে তোমার যেহেতু তোমাকে কোণ পরিমাপ করার কোনো যন্ত্র দিবে না, তোমাকে এখানে 3, 4, 5 পদ্ধতিতে লম্ব স্থাপন করে নিতে হবে। 3 মিটার, 4 মিটার, হ্যাঁ, আর এদিকে হবে 5 মিটার, এরকম ধরে, যেটা তোমরা শিকল জরিপেও অফসেট নেওয়ার জন্য শিখেছিলা। এইভাবে তোমার এখান থেকে 20 মিটার নিলা এবং এখান থেকে আগে অফসেট 90 ডিগ্রি একটা রেখা টেনে নিলে, এই বরাবর টেনে নিয়ে তোমার অফসেটের মান যা আসবে এই পর্যন্ত কেটে নিবে। আবার এখানে 20 মিটারের জন্য এখানে লম্ব টেনে অফসেট যা আসবে এটা কেটে নিবে। এরপর এই বিন্দুগুলিকে সংযোগ করলে এখানে তুমি তো আর বাঁক আঁকতে পারবা না, শিকল দিয়ে তো আর বাঁক বানাতে পারবা না, যেহেতু দৈর্ঘ্যগুলি খুব ছোট ছোট। সুতরাং এখান থেকে এখানে যোগ করবা, এখান থেকে এখানে সুতা দিয়ে বা ফিতা দিয়ে বা শিকল দিয়ে যোগ করবা, বা পরবর্তীতে চুন দিয়ে দাগ দিয়ে দিবা, দেখবে যে এটা একটা বাঁক হয়ে যাবে। বাস্তবে রাস্তায় এইভাবে প্রথমে একটা চুন দিয়ে দাগ দিয়েই বাঁক স্থাপন করা হয়, পরবর্তীতে রাস্তার চওড়া অনুসারে দুই দিকে বর্ধিত করা হয়। এটা পূর্ণভাবে দেখানো হয়েছে। বর্ধিত জায়গা থেকে তির্যক হইলে এইগুলি হচ্ছে তির্যক, এগুলি সব তির্যক এইভাবে আসবে, এগুলি হচ্ছে অফসেট। এরপর এগুলি আমরা গত ক্লাসে আলোচনা করেছি সূত্র। এটা হচ্ছে দীর্ঘজ্যা থেকে অফসেট পদ্ধতিতে বাঁক স্থাপন। এই মোটামুটি আজকের আলোচনা। আশা করি তোমরা ক্লাস করবে। এখন তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আছে, সম্পূর্ণ কেন্দ্রীয় সম্পূর্ণ বাঁকের কেন্দ্রীয় কোণ ডেল্টা হলে ভার্সাইনের জন্য যেটা সূত্র ছিল, কমন সূত্র VSM সমান R × 1 - cos ডেল্টা বাই 2 টু দি পাওয়ার n। অর্থাৎ এখানে যদি 4 নম্বর যদি হয়, S4 যদি হয়, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4 বা যা আসে সেভাবে হবে। অ্যাসাইনমেন্ট তোমাদের গুগল ক্লাসরুমে দেওয়া থাকবে, তারপরে এখানে একটু দেখে নাও। এটা হচ্ছে ক্লাসরুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস। পরবর্তী ক্লাসে আশা করি সবাই যথারীতি হাজির থাকবে। ধন্যবাদ সবাইকে।